বিকেল গড়িয়ে সন্ধে হবে। আকাশে এখনো কিছুটা সূর্যের আলো ছেয়ে আছে। গ্রামের লাল মাটির রাস্তাটা ধরে একটা ছেলে হেঁটে যাচ্ছে গট গট করে। কপাল খারাপ হলে যা হয়, কয়েক বছর ধরে কতগুলো পরীক্ষায় না দিলাম, কিন্তু কপাল দেখো, এই ধেরে গোবিন্দপুরে না চাইতেও এসে জুটতে হলো। আমার তো কোনো ইচ্ছাই ছিল না চাকরিটা করার, কিন্তু বাবার মুখের ওপর না করতে পারলাম না। চিন্ময় যতদিন চাকরিটা পায়নি ততদিন পাড়ার লোকের কত কথাই না শুনতে হয়েছে তার বাবাকে। ছেলে এখনো বাড়িতে বেকার বসে, বিয়ে কবে দেবে, আর কেই বা বিয়ে করবে এমন বেকার ছেলেকে, এই বলে সবাই টোনটিটকিরি করত চিন্ময়ের বাবাকে। শেষমেশ এই সরকারি চাকরির চিঠিটা যখন তার বাড়িতে এলো তখন সবাই আনন্দে মেতে উঠল। এক গ্রামে পঞ্চায়েতের সচিবের পদে তাকে নিযুক্ত করা হয়েছে। যাই হোক না কেন, এবার আর তার বাবার মাথাটা হেঁট হবে না, সরকারি চাকরি বলে কথা। এই জন্যে না চাইতেও এই গোবিন্দপুরে এসে পড়তে হলো চিন্ময়কে। কতই না ভেবেছিলাম একদিন একটা নামকরা লেখক হব। এই সব চাকরি বাকরি আমার দ্বারা হবে না, কিন্তু এখন না চাইতেও পরিবারের মান বাঁচাতে এই চাকরিটা আমাকে করতে হবে। আপন মনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছিল চিন্ময়। তখনও আকাশে রাতের আধার নামতে বেশ অনেকটাই দেরি। ট্রেনটা সঠিক সময় তাকে এই গোবিন্দপুর গ্রামে পৌঁছে দিয়েছে, তাই দিনের আলো থাকতেই সে এখানে এসে পড়েছে। প্রধান বলেছিলেন সে স্টেশনে লোক পাঠাবেন, কিন্তু কাউকেই তো দেখলাম না। অ্যাপয়েন্টমেন্ট লেটারে যেই ঠিকানা দেওয়া আছে সেই মতো পঞ্চায়েত অফিস এখন প্রায় 10 মিনিটের হাঁটা পথ। উফ, রাস্তার মধ্যেও কোনো লোকজন নেই যে একটু জিজ্ঞেস করব। কি আজব জায়গা রে বাবা! এখনও রাত নামেনি, আর এখনই লোকজন সব ঘরের মধ্যে ঢুকে পড়েছে। যেমন জায়গার নাম তেমনই লোকজন বলতে হবে। মনে মনে চাপা রাগ নিয়ে কড়মড় শব্দ তুলে চিন্ময় কাঁচা পাকা রাস্তাটা ধরে হেঁটে চলল, আর ভাবল যে এই গ্রামে বেশি দিন থাকলে হবে না। কয়েক মাস এখানে কাজ করার পর একটা চিঠি করে অন্য কোনো জায়গায় তাকে ট্রান্সফার নিতেই হবে। রাস্তার পাশে আবছা অন্ধকারের মধ্যে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখল চিন্ময়। লোকটা কেমন যেন অদ্ভুত। এত জায়গা থাকতে এই অন্ধকার ঝোপের মধ্যে সে যেন একটা জলজ্যান্ত মূর্তির মতো একভাবে দাঁড়িয়ে রয়েছে। এই যে দাদা, বলছি একবার এদিকে আসবেন? চিন্ময় কথাটা বলা মাত্রই লোকটা তার দিকে চেয়ে দেখল। ভাবশূন্য মুখটা নেড়ে সে তাকে জবাব দিয়ে বলল, কি হয়েছে বলুন, আমি এখানে দাঁড়িয়েই যা বলার বলছি। কি অদ্ভুত লোক রে বাবা! মনে মনে চিন্ময় লোকটাকে কিছু কটু কথা বলে তারপর তাকে জিজ্ঞেস করল, বলছি এই পঞ্চায়েত অফিসটা কোন দিকে একটু বলতে পারবেন? কে? সচিব বাবুটা কি? লোকটা কিভাবে যেন বুঝতে পেরেছে যে চিন্ময় এই গ্রামের নতুন সচিব। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। এই গোবিন্দপুরের নতুন সচিব আমি। প্রধান মশাইয়ের সাথে আমার কথা হয়েছিল। উনি বলেছিলেন স্টেশনে লোক পাঠাবেন, কিন্তু কাউকে না দেখতে পেয়ে বাধ্য হয়ে আমি একাই রাস্তা দিয়ে হটা লাগালাম। লোকটা কেমন যেন থমকে গেল এবার। তারপর সে তন্ময়কে বলল, আমাকে ক্ষমা করবেন বাবু, বাবু আমাকেই পাঠিয়েছিল আপনাকে নিয়ে আসার জন্য, কিন্তু আমার যেতে একটু দেরি হয়ে গেল। আমি আপনাকে আনতেই যাচ্ছিলাম, তখনই আপনার সাথে দেখা হয়ে গেল। চিন্ময় মনে মনে ভাবল, লোকটা কেমন যেন বিদঘুটে মার্কা, কথার কোনো ঠিক ঠিকানা নেই। সে যখন চিন্ময়কে আনতেই যাচ্ছিল তবে সে এখানে এই ঝোপের মধ্যে দাঁড়িয়ে কি করছে? সেরম হলে তো সে রাস্তা দিয়ে হেঁটে যেত, কিন্তু তন্ময় তো তাকে প্রথম থেকেই এই ঝোপের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখেছে। ওহো, আচ্ছা আচ্ছা, বেশ তো। এখন তো তাহলে আপনার সাথে আমার দেখা হয়েই গেল। চলুন তাহলে, আমাকে অফিস অবধি নিয়েই চলুন। কিছু একটা ভেবে যেন লোকটা একটু বিপাকে পড়ল, এমনই মনে হল তার মুখের ভঙ্গিটা দেখে। আচ্ছা বেশ, আপনি আমার পেছন পেছন আসুন, আমি আপনাকে আপনার অফিস অবধি পৌঁছে দিচ্ছি। এই বলে লোকটা কাঁচা রাস্তাটা ধরে মোটমট করে হাঁটা লাগাল। চিন্ময় ও আর কোনো কথা বলল না, সে ওই লোকটার পিছু পিছু হাঁটতে থাকল। মিনিট 15 একটানা পথ হেঁটে শেষমেশ একটা ছোট্ট ঘরের সামনে এসে দাঁড়াল চিন্ময়। লোকটা তখনও তার সাথেই ছিল। আকাশে এখন আর আলো নেই, সন্ধে নেমেছে। গোটা আকাশটা অন্ধকারে ঢেকে গেছে। এই যে, এটাই হলো আপনার আপিস। তা বাবু, একটা কাজের কথা বলতাম আপনাকে, যদি কিছু মনে না করেন তাহলে বলি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কি কথা বলুন দেখি। আসলে বাবু,
এই গ্রামে জলের বড় সমস্যা। শুদ্ধ জল খেতে না পেয়ে গ্রামের অনেক লোকই মারা গেছে। আপনি যদি প্রধান বাবুর সাথে কথা বলে একটা কিছু ব্যবস্থা করে দিতেন তাহলে বড় ভালো হতো। সত্যি এবার আর নেওয়া যাচ্ছে না লোকটাকে। এই সবে হয়েছে সে এখানে এসেছে, এর মধ্যেই গ্রামের লোকজন দাবি দাওয়া করতে শুরু করে দিয়েছে। আচ্ছা, বেশ, এর কথা আমি প্রধান মশাইয়ের কানে তুলব। এই তো সবেমাত্র এখানে এলাম, কটা দিন যাক, তারপর না হয়। চিন্ময় লক্ষ্য করল লোকটা তার কথা শুনে একটু যেন উত্তেজিত হয়ে উঠল। আচ্ছা, বেশ, আর কি বলবো বলুন? আপনি যা ভালো বুঝবেন তাই না হয় করবেন। আমি এবার চলি, রাতের দিকে আবার আসব, তখন আপনাকে সব কিছু খুলে বলবো। এই গ্রামে কি হয়েছিল আজ থেকে 5 বছর আগে। গোটা গ্রামটা ঢেকে গেছিল এক কালো ছালায়। সেই রক্ত জল করা ঘটনা আজ রাতেই আপনাকে আমি শোনাব। এখন আমি আসি। গড়গড় করে একনাগাড়ে কথা বলে চিন্ময়কে কোনো কথা বলার সুযোগ না দিয়ে লোকটা ওখান থেকে চলে গেল। কে? কে ওখানে? চিন্ময় নাকি? হ্যাঁ, আমি। আসতে একটু দেরি হলো আর কি। আসলে এই জায়গায় তো কোনোদিন আসিনি, তাই রাস্তাঘাট সেরকম চিনি না। কি ভাগ্যিস আপনি লোক পাঠিয়েছিলেন, তাই না হলে সারা সন্ধে ধরে এদিক ওদিক দৌড়ে বেড়াতাম। চিন্ময়ের কথা শুনে চ্যাটার্জি বাবু যেন গম্ভীর হয়ে গেলেন। কিছু ভয় নিয়ে কাপা কাপা কণ্ঠস্বরে সে চিন্ময়কে বললেন, আমি তোমাকে আনার জন্য এই রামুকে আগে থেকে বলে রেখেছিলাম বটে, কিন্তু দুর্ভাগ্যবশত আজ সকাল থেকে তার শরীরটা একটু খারাপ হয়। তারপর আমি আর কাউকেই বলিনি তোমাকে আনতে যাবার কথা। এবার চিন্ময়ের একটু খটকা লাগল। তাহলে ওই লোকটা কে যে চিন্ময়কে আজ এখানে নিয়ে এলো? কিন্তু রাস্তায় তো একজনের সাথে আমার দেখা হলো। উনি বললেন আপনি নাকি ওনাকে পাঠিয়েছিলেন। চ্যাটার্জি বাবুর মুখটা এবার ফ্যাকাশে হতে শুরু করল। সে কোনো কথা না বলে তাড়াহুড়ো করে চিন্ময়কে বললেন, এই তাড়াতাড়ি এই খাতায় একটা সই করে দাও দেখি। এখান থেকে পালাতে পারলে আমি বাঁচি। উফ! আর এই কান খুলে শুনে নাও, হ্যাঁ, তুমি তো এই ঘরে একাই থাকবে। যত যাই হোক না কেন, রাতের বেলায় এই ঘর ছেড়ে তুমি একদম বেড়াবে না। কাল সকালে এসে আমি সব খুলে বলবো। বিকেলে হলেই আমি বাড়ি চলে যেতাম, কারণ অন্ধকার নামলেই রোজ ওরা এসেই ঘরটা ঘিরে ফেলত। আসলে আমি এসব বিশ্বাস করতাম না, তো তাই ভেবেছিলাম হয়তো এসব কুসংস্কার হবে। তবে এবার আমি সবকিছু হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি কথা দিচ্ছি এই ভুল আর কোনোদিন হবে না। বেশ, তবে শোনো। বাবু, বাবু, একটু দেখেন না বাবু, গ্রামের মানুষ একের পর এক কলেরা মহামারীতে ভুগতে শুরু করেছে। ব্যাপারটা গোটা গ্রামে ছড়িয়ে পড়ার আগেই আমাদেরকে সচেতন হতে হবে বাবু, না হলে অনর্থ হয়ে যাবে বাবু। এই চুপ একদম, আর একটা কথা বললে মেরে মুখ ভেঙে দেবো। একবার বললে কানে যায় না তাই না? বড় বড় কথা, খালি ভিখারির দল যত সব। একটা কথা নিয়ে মাথা খারাপ করে ফেলবে। একবার বললাম সরকার থেকে টাকা দিয়েছে, কাজ হবে, সে কথা কানে গেল না। কাজ হতে সময় লাগে তো নাকি? তা তোমরা আর কি বুঝবে, সব তো এক একটা অশিক্ষিতের দল। এই এই এই, যাও তো যাও, বাড়ি যাও, অনেক কাজ আছে আমার। বেকার অফিসের সামনে ভিড় করো না তো, নাহলে এবার সবকটাকে মেরে তাড়াবো এখান থেকে। হারাধনের কথায় সায় দিয়ে কিছু ছেলে ছোকরাও ওদের তাড়াতে সাহায্য করল। পরে আমি ব্যাপারটা জানতে পেরে ওই হারাধনকে অনেক বকাবকি করেছিলাম, কিন্তু কিছুতেই কিছু লাভ হয়নি। হারাধনদা, যা দিয়েছ না, এর আর সাহস পাবে না কিছু বলার। আচ্ছা, রাতে তাহলে আসছি, হ্যাঁ? ওই বুড়ো প্রধান চলে গেলে আসর জমিয়ে বসবো আমরা। হ্যাঁ হ্যাঁ, তা বসবো। তবে তোরা তোদের মুখটা একটু বন্ধ রাখিস, বুঝলি? সরকার থেকে আসা জল শুদ্ধি করার টাকাটা কোথায় যাচ্ছে সেটা কেউ যেন জানতে না পারে। সবাই যেন এটাই বুঝে যে কাজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কাজ হচ্ছে। এখন যা তো, যা যা যা, বাড়ি যা, বাড়ি যা। হ্যাঁ। পরে জানতে পারা গেল সরকার থেকে যা টাকা পাঠিয়েছিল তার অর্ধেকের বেশি ওই শয়তানটা নিজেই সাবার করে ফেলেছে। রোজ রাতে আমি বাড়ি চলে যাওয়ার পর এই ঘরে কিছু ছেলে ছোকরাদের নিয়ে ওই হারাধনের বাচ্চাটা জুয়ো আর মদের আড্ডা জমিয়ে বসত। সব টাকা সে সেখানেই খরচ করে ফেলেছিল।
এরপর এই খবরটা জানাজানি হওয়াতেই সরকার থেকে লোক আসে এই গ্রামে বিষয়টা খতিয়ে দেখতে। আর কি জানি না, সে কটা টাকা ওই হারাধন তাদের হাতে গুজে দিতেই তারা সুরসুর করে গ্রাম থেকে কেটে পড়ল। কিছুদিন পরেই শুরু হলো ওই ভয়ানক মহামারীর তাণ্ডব। একের পর এক মানুষ মারা যেতে শুরু করলো ওই মহামারীর চোটে। নিমিষের মধ্যে এই গ্রামের অর্ধেকের বেশি মানুষ ওই মহামারীর শিকার হলো। এরপর থেকে কেউই আর এখানে সচিব হিসেবে নিযুক্ত হতে চায়নি। সবাই জানতো রোজ রাতে এখানে ওই প্রেতের দল এসে তাণ্ডব চালায়। আর ওই হারাধন, ওই হচ্ছে যত নাশের গোড়া। এই সব কিছু তো ওর জন্যই শুরু হয়েছে। আমি সঠিক সময়ে সরকারকে চিঠি করে টাকা জোগাড় করে সব দায়িত্ব ওই জানোয়ারটার হাতে তুলে দিয়েছিলাম। তবে ভাবিনি ও এমন কিছু একটা ঘটিয়ে বসবে। ওই মহামারী কাণ্ড হবার পরেই একদিন রাতে ঝড় বৃষ্টিতে ও নেশায় ডুবে ফাঁকা মাঠের উপর দিয়ে হাঁটছিল, আর তখনই জোরে একটা বাজ পড়ে সোজা তার মাথার ওপর। নিমিষের মধ্যে তার শরীরটা জ্বলে ছাই হয়ে যায়। চিন্ময় মনে মনে ভাবল যে সত্যি, লোকে ঠিকই বলে, পাপ বাপকেও ছাড়ে না।